জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন দিনে আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি রোজকার মতো এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আসলে শনিবারে আমাদের এখানে পুজো ছিল, আর সেদিন একটু বাড়িতে কাজও ছিল বলতে পারো। আর শনিবারে সেদিন ঠাকুরদা এসেছিল, সেই জন্য রবিবারে আর ব্লগ শেয়ার করা হয়নি। সেই জন্য ভাবলাম শুক্রবারের ব্লগটা আজকে সোমবার তোমাদেরকে দিয়ে দিই, আর বাকি ব্লগগুলো তো পেন্ডিংয়ে রয়েছে। দেখি পরে কন্টিনিউ করব, আর যেগুলো আর কি থাকবে সেগুলো পরে একদিন দিয়ে দেবো। তো এদিকে রান্না করতে যাব, তারপরে মনে পড়লো যে আজকে একটুখানি পুঁই ডাঁটার একটুখানি আলু দিয়ে একটুখানি রসা করি, আর সাথে একটু ডাল টাল কিছু একটা করে নেব। তো কয়েকটা পুঁই ডাঁটা এখানে কেটে নিয়েছি। কেটে নিয়ে বর্মশাকে বলছিলাম যে একটুখানি তুমি ফুলের গাছগুলো দেখিয়ে নাও। বলে ওই দিনই তো লাগালা, আজকে দেখাতে হবে না, গাছগুলো ঠিক হয়েছে তারপরে ইয়ে করো। তো এদিকে দেখো আমি পেঁয়াজটা কিন্তু তখন দেইনি, কেন বলো তো, মানে পেঁয়াজটা তখন দিলে না এই মাঝখানটার সাইডে আসে, আর মাঝখানটা একটুখানি মোটা হয় আর চারিদিকটা পাতলা হয়ে যায়। আর মাঝখানটা বড়মশাইয়ের জন্য কেটে রাখি, আর দুপাশে আমার ঠিক আছে, তখন বাবাকে না পাতলা ডিমের এই সাইডটা দিতে ইচ্ছে করে না। তো সেই জন্য দেখো পেঁয়াজগুলো পরে আমি চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আর বড়মশাই বলে যারা যারা আজকে তোমার ভিডিও দেখবে সবাই অবাক হয়ে যাবে তোমার ডিম ভাজার স্টাইল দেখে। তো যাই হোক, কেমন লাগলো টিপসটা একটুখানি জানিও সবাই। তো এদিকে দেখো আজকে একদম তো ধরো হলো পুঁই ডাঁটা করবো, আর সাথে করবো হলো ডাল। তো সেই জন্য কিন্তু দুটো ডিম ছিল, ভাবলাম অমলেট করে নিই, কারণ আমাদের তো আবার রোচে না বাপ ছেলের, জানোই। মানে যাই হোক না কেন একটুখানি ডিম মাছ মাংস হলে একটুখানি বেশি হয়, যতই কিছু করো। আর শুধু মাছ মাংস করলেই হবে না, তার সাথে আবার এক্সট্রা ল্যাজ এক্সট্রা কিছু লাগবেই। মানে এই না যে মাংস হলে এমনি খেয়ে নেবে, বা নিরামিষ হলে মানে যাই করো না কেন কিছু না কিছু একটা লাগবেই সেটার সাথে। তো এখানে দেখো মসুরের ডাল সাথে একটুখানি মুগের ডাল, বড়মশাই বললো যে দুটো একসাথে করে নাও। তো এটা কিন্তু মুগ আর মসুর ডাল একসাথে মিক্স করে নিয়েছি। ওই ধরো 1 কাপ মতো মসুরের ডাল দিলে হাফ কাপের থেকে একটু কম মুগ ডাল ছিল, সেটা বললো যে একটুখানি দিয়ে দাও ভালো লাগবে। তো দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটাকে সম্বার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডালটাকে সম্বার দিয়ে নিয়ে এখানে লবণ দিয়ে ভালো করে ঘেটে নিয়ে ডালটাকে ফুটে ওঠার জন্য এখানে রেখে দেব। তো যারা নতুন আজকে আমার এই ভ্লগে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে নিও। তো এদিকে ডাল সম্বারটা আগে দিয়ে নিলাম, কারণ কিছু না হলে ওকে ডিম ভাজা আর সাথে ডিম ভাজা আর ডাল, আর সাথে আবার আলু সেদ্ধ বসিয়েছি, সেটা দিয়ে ওকে ভাতটা দিতে পারবো। আর সাথে আবার কালকের চাটনিও রয়েছে। টোটাল আজকে মেনু হলো পুঁই শাক আলু দিয়ে রসা, চচ্চড়ি করবো ভেবেছিলাম, একটুখানি রসাই করলাম, কারণ বাবা না মানে হয় না যে ডাল ভাত হলে একটা ভাজা হলে খাওয়া যায়, তো সেরকম না, বাবার আবার একটুখানি তরকারি ঝোল না হলে বাবা আবার ডাল দিয়ে শুধু ভাত খেতে পারে না। তো সেই জন্য আজকে হলো ডাল, পুঁই শাক আলুর একটা রসা, সাথে ডিম ভাজা, আলু সেদ্ধ, আর সাথে হলো আমড়ার চাটনি রয়েছে। এদিকে দেখো লবণ হলুদটাকে ভালো করে নিয়ে এটাকে এখন মিশিয়ে নেব ভালো করে, যাতে লবণ আর হলুদটাও ভালো করে এটার মধ্যে মিক্সড হয়ে যায়। আর তারপরে হালকা একটুখানি জল দেবো, কারণ পুঁই শাকের মধ্যে দিয়ে কিন্তু অনেকটা জল পড়ে। তো দেখতে পাচ্ছ হালকা জল দিলাম, হালকা জল দিয়ে কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে এখন হলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তো এই যে দেখছো তারপরে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে শুকনো লঙ্কা আর একটুখানি আদা এখানে বাটনা করে নিয়েছিলাম, সেটাই কিন্তু এটার মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ততক্ষণ অবধি কষিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আর তার সাথে ভালো করে তরকারিটা কষানো হচ্ছে আর কি। তো তারপরে আবার হলো এদিকে দেখো এত কিছু থাকার পরেও বললো যে একটুখানি পাঁপড় ভেজে দিলে আরও একটুখানি ভালো হয়। তো ওই যে কথায় আছে না, মানে বাড়িতে যে মেয়েরা হলো ধরো আমি বাবার বাড়িতে থাকতে সত্যি বলতে আমাদের বাড়িতে সেরকম কিছুর প্রয়োজন হয় না, যদি মাংস হয় তাহলে সাথে পাঁপড় ভাজারও প্রয়োজন পড়ে না, এরকমই আমার বাবার বাড়ির অবস্থা। মানে অবস্থা বলতে কি কেউ সেরকম যে এই পঞ্চব্যঞ্জন সাজানো গোছানো লাগবে কারো কোনো ডিমান্ড থাকে না। তো ওই যে কথায় আছে যে শ্বশুরবাড়িতে আসলে যে মেয়েটা জল পর্যন্ত গরম করে না সেও সব করতে শিখে যায়, সেই হয়েছে আমার অবস্থা আর কি।
তো এদিকে দেখো সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে গ্যাসটা এখানে দেখতে পাচ্ছ কেমন নোংরা হয়ে রয়েছে, সাথে কিন্তু গ্যাসের উপরে অনেক দিন ধরে লেপা হয়নি। গ্যাসের এই সাইডটা তোমরা তো জানোই আমি লিপে নিই সুন্দর করে। আর গ্যাসের মধ্যে তেল ছিটে এসব পড়েছিল, আর দেয়ালের মধ্যে ইঁদুরে আবার গর্ত করেছে, তো সেটাকে ঠিক করতে হবে। তো চলো সেটাকে ঠিক করে নিয়ে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আসলে ইঁদুরে গর্তটা হয়েছিল আমি যখন অসুস্থ ছিলাম তখন। তো তখন তো সেরকমভাবে কাজটা করতাম না, আর তারপরে এদিক ওদিক সেদিক করতে করতে এগুলো কিন্তু বন্ধও করা হয়নি। আর তার সাথে যে মাটিগুলো দিয়ে এগুলো ঠিক করব সেগুলোও কিন্তু বাড়িতে ছিল না। তো বাবাকে বলাতে বাবা আবার নিয়ে এসে দিল, তারপর আমি এই সাইডটাকে ঠিক করছি। মাটিগুলো নিয়ে মানে কি বলবো, নিয়ে এসে রাখা হয় ঠিকই, কিন্তু যখন বড় বড় ইঁদুরের গর্তগুলো হয় তখন যে একটুখানি লাল মাটি দিয়ে, লাল মাটি বলতে যে নতুন মাটিগুলো হয়, যে পুকুর কাটার সময় যে মাটিগুলো বেরোয়, সেই লাল মাটিগুলো দিয়ে যে একটুখানি উপরটা এই মাটিগুলো দিয়ে লিপে দেবে, তো সেটা আর করা হয় না। একদম পিওর যেটাকে বালকা মাটি বলা হয়, এটাকে দিয়ে কিন্তু গর্তগুলোকে বন্ধ করা হয়। সেই জন্য মাটির অনেকটাই প্রয়োজন, মানে তখন অনেকটাই লেগে যায়, আর পরে মানে তখন থাকে তো তখন গায়ে লাগে না, আর শেষ হয়ে গেলে তখন প্রয়োজন পড়লে তখন আর পাওয়া যায় না। এই হয়েছে অবস্থা। তো সত্যি বলতে আগে তো মানে আগে কি প্রতি বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি বা বুধবার করে চেষ্টা করি গ্যাসটাকে মোছার সময় এই সাইডটাকে সুন্দর করে লিপে নেন, তোমরা তো জানোই। তো কয়দিন অসুস্থতা, তারপরে এদিক ওদিক, তারপরে অনেক কিছুই ছিল, সেই জন্যে ওই সপ্তাহ দুয়েক খানেক কিন্তু এখানে করা হয়নি। আর তারপরে কিন্তু ওই 2 সপ্তাহের মধ্যে কি অবস্থা হয়ে গেছে বলো তো। আর তার মধ্যে আমাদের এই রান্নাঘরের এই সাইডটা, মানে গ্যাসের এই সাইডটা একটুখানি স্যাঁতস্যাঁতে থাকে। তুমি যদি রান্নাও না করো, একটুখানি যদি হাঁটা চলা করো, তাহলেই মনে হবে কি মানে গ্যাসের এখানে রান্না টান্না করলে তেল মশলা পড়লে তো একটুখানি খারাপ দেখায়, সে ঠিক আছে, কিন্তু রান্নাও যদি না করি তাহলে এদিকে একটুখানি হাঁটা চলা হয়ে যায়, তাহলে কিন্তু এদিকটার অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখো এদিকে সকালে তো বাসনপত্র সব মেজে নিয়েছিলাম, আর ব্লগটা শুরু করেছিলাম বাসি কাজগুলো করে নেওয়ার পরে আর কি। তো এদিকে রান্নার হলো গ্যাসের চুলোগুলোকে নামিয়েছি, তার সাথে ডাল করেছিলাম। ডাল সেদ্ধের যে ঘটিটা হয় আমাদের, ঘটিতে যে বসাই, সেই ছোটো ঘটিটা এখানে দেখো বের করেছি, তার সাথে সসপ্যান, মানে রান্নার পর যে জিনিসগুলো বের হয় সেগুলো। তো চলো এগুলোকে ঝটপট ভালো করে মেজে নিই। আর তোমরা কিন্তু তাড়াতাড়ি ব্লগটাকে মানে ব্লগ ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আসলে সত্যি কথা বলতে আমার যে এই চ্যানেলের অবস্থা এখন এসে দাঁড়িয়েছে, সেটার জন্য কেউ দায়ী নয়, সেটার জন্য একমাত্র দায়ী আমি। কারণ যখনই আমার চ্যানেল একটু গ্রো করতে শুরু করে, ঠিক তখনই আমার এমন সিচুয়েশানে পড়ি আমি, মানে প্রথমে যখন চ্যানেলটা আমার যখন আমি নতুন স্টার্ট করি, 2 থেকে 3 মাসের মাথায় বেশ কিন্তু চ্যানেলে ভিউ হতো 400-500 এরকম করে ভিউ হতো। তো তারপরে হয়তো অসুস্থতার কারণে প্রায় 1.5-2 মাস আমি ভিডিও করতে পারিনি, তোমরা জানো সেটা। তারপরে এদিকে আবার যে আমার চ্যানেলে একটা প্রবলেম রয়েছে যেটা জানোই, যে ইউটিউব স্টুডিওতে কিন্তু আমার 6000 ওয়াচ টাইম পেরিয়ে গেছে, কিন্তু মানে যেটা আসল ইয়েতে 365 দিনে সেটা পেরিয়ে গেছে, কিন্তু যেখানে আসলে আমি চ্যানেলটাকে মনিটাইজেশন মানে ফুল মনিটাইজেশনের জন্য বসাতে পারবো, পাঠাতে পারবো, সেইটাতে কিন্তু এখনও 4000 ওই 5000-এর কাছাকাছি, 4000 কি, হ্যাঁ 4000 হতে এখনও বাকি রয়েছে প্রায় 300 ঘন্টা মতো। তো সেখান থেকে কবে ওয়াচ টাইমগুলোকে এখানে দেবে সেটা আমার জানা নেই। সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় যে কি হবে, মানে আদৌ হবে তো। তারপরে আবার মাঝে মাঝে গিয়ে মনে হয় যে এত দূর এসে পিছিয়ে যাব, দেখি না আর 2-3টা মাস হলো ঠিকঠাক করে কাজগুলো করে দেখি। কিন্তু ওই যে অসুস্থ হয়ে গেলে আমার যেন আর কোনো কিছুতেই ভালো লাগে না। আসলে
সত্যি বলতে যখন বড় ব্লগারদের ভিডিও দেখি, তারা যতই অসুস্থ হয়ে যাক না কেন, তাদের হাজব্যান্ডরা এডিটিং এসব করে দেয়। আর এদিকে যদি বর্মশাইকে বলি যে একটুখানি দেখে রাখো না কীভাবে এডিট করতে হয়, কী করতে হয়, তুমি না হয় একটুখানি কেটে ছেটে দিও, আমি না হয় ভয়েস ওভারটা দিয়ে রাখবো, এরকম কিছু একটা যদি বলি, বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যদি বলি, বলে তুমি তো আছোই, আমার করার কী দরকার। তো সেটা ব্যাপার না, ব্যাপার হলো যে দুজনে যদি শিখে রাখা হয় তাহলে ভালো। কারণ কখন কি হয়, মানে কখন কী বলে, ধরো শরীর খারাপে আমি তো কাজ করি মোটামুটি, একদমই তো আর যে শুয়ে বসে থাকি তেমন তো না। তো সেই জন্য বলছিলাম যে আমি না হয় সারাদিন ভিডিও এডিট করে তুলে রাখবো, তুমি এসে একটুখানি এডিট করে দিও আর ভয়েস ওভার দিয়ে দিও, তো সেরকম কোনো কষ্ট হয় না। যখন শরীর অসুস্থ থাকলে ওই এডিট করতে কিন্তু বিরক্ত লাগে। তো এদিকে দেখো সব মশলাপাতি কিন্তু এই সাইডে আমি রেখে দিয়েছি, কারণ মাসকাবারির বাজার চলে এসেছে, সেগুলোকে আবার গোছাতে হবে। সেগুলো গোছানোর জন্য, আর তোমরা তো জানো মাসকাবারির বাজার আসলেই প্রত্যেক মাসে কিন্তু আমি এগুলোকে ভালো করে ডিপ ক্লিন করে নিই, একদম ধুয়ে নিই। এমনিতে ধরো রান্নার পরে সুন্দর করে একটা ভেজা কাপড় দিয়ে মোছা হয়, কিন্তু যখন মাসকাবারির বাজার বা মাসের বাজার যখন আসে, তখন কিন্তু আমি এগুলোকে একদম ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরেই করি। তো এদিকে দেখো একদম স্নান ধান করে নিয়ে কিন্তু ঠাকুরকে পুজো করে নিয়েছি। আর তার সাথে স্নান করার পরে সকালের নাইটি, বাসি নাইটি আর সকালের যেটা পরেছিলাম সেটাকে একদম ভালো করে কিন্তু এখানে কেচে কেচে আজকে কাচলাম না, আজকে হলো শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার। তো আজকে ভাবলাম, কালকে কেচে দিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে আজকে আর কাচবো না। এখন ভাবছি আমি না আগে কি করতাম বলো তো, ধরো আজকে যেটা পড়ছি বা একবেলা যেটা পড়লাম সেটাকে একটুখানি সার্ফ জলে দিতাম। তো ভাবছি যে এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এখন কাজগুলো করতে আমার সেরকম ইচ্ছে করছে না। সেই জন্য ভাবছি যখন একটুখানি ধরো একদিন বা দুদিন পর একটুখানি সার্ফের মধ্যে সব নাইটিগুলোকে কেচে দেবো, তাহলে তোমাদের সাথে জামা কাপড় কাচার ভিডিওটাও শেয়ার করা হয়ে যাবে। কারণ আমি যে রেগুলার সেই সব সময় ধরো সকালে বাসি নাইটিটা একটুখানি চেঞ্জ করে সাথে সাথে একদম কেচে ধুয়ে মেলে দিলাম, তো সেই জন্য কিন্তু তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয় না। তো সকালে কিন্তু আমি কয়েকটা জামা কাপড় আগেই আমি মেলে দিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে ভিডিওতে লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। টাটা।